স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত আইনজীবীরা, ছাত্র, দেশবাসী এই আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে চলমান যে আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে আপনারা জানেন ডিবি অফিসে আটককৃত 6 জন সমন্বয়ককে নিরাপত্তার নামে আটকে রেখে জোর করে বিবৃতি প্রদান করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। কারণ ফৌজদারি কার্যবিধি বা পিআরবি তে কোনো ব্যক্তিকে ডিবি অফিসে আটক করে রাখার কোনো বিধান নাই। আর কোনো ব্যক্তিকে 54 সেকশন 54 অ্যারেস্ট করলো তাকে থানায় নিতে হবে। বাংলাদেশের কোনো আইন নাই যেখানের মধ্যে ডিবি অফিসে গিয়ে আটকে রাখবে যে কোনো ব্যক্তিকে, সন্দেহজনক কোনো অপরাধ যদি তাকে গ্রেফতার করা। এই ডিবি অফিসে অনেক খারাপ ইতিহাস আছে। নিশ্চয় আপনার মনে আছে ডিবি অফিসে ট্যাঙ্কের মধ্যে, পানির ট্যাঙ্কের মধ্যে একটা ছাত্রকে পাওয়া গেছিল মৃত্যু অবস্থাতে। হ্যাঁ, রুবেল। এই ডিবি অফিসে এখন একটা রাজনৈতিক কর্মী বন্দীদের নির্যাতনের জন্য একটা কারখানা আর একটা আয়নাঘর হয়ে গেছে। তাছাড়া কোনো ব্যক্তি যদি আটক থাকে আইন শৃঙ্খলাকারীর কাছে বা জেলে থাকে, সে যে কোনো চিঠি বা বিবৃতি দিতে হলে সে অফিসের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের বা জেল অথরিটির কাউন্টার সাইন লাগে। এই যে বিবৃতি দেওয়া হলো, আমরা কোথাও শুনি নাই, কোথাও দেখে নেই যে শোনা যায়, কোথাও দেখে নেই সেই বিবৃতিতে ডিবি অফিসের কেউ সেখানে কাউন্টার সাইন করছে। সেই বিবৃতির আইনগত বৈধতা কি? আর সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে আটক অবস্থায়, হ্যান্ডকাপ অবস্থায়, আটক অবস্থায় কোন আসামির বা কোন ব্যক্তির কি বলেছে না বলেছে সেটা কিন্তু বাইরে বলা যাবে না। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা ভঙ্গ করে কিন্তু আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী তাই করছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো জবাবদিহিতা নাই। সেই কারণে ডিবি অফিসে এই ছাত্র সমন্বয়কদের ব্যাপারে বেআইনি আচরণ করছে। আর পুলিশের অধীনে নিরাপত্তা হেফাজতে নেওয়া প্রচলিত আইন ও সংবিধান পরিপন্থী। কেউ যদি নিরাপত্তা চায় তার বাসায় বা তার চলাফেরা নিরাপত্তা দিতে পারে। থানায় বা ডিবি অফিসে আটকে রেখে নিরাপদ দেওয়া, এটা বাংলাদেশে নাই, পৃথিবীর কোথাও শুনিও নেই আমরা। সুতরাং আমরা কোটা আন্দোলন ডিবি অফিসে তারা আটককৃত, পাশাপাশি সারা বাংলার আটককৃত কোটা আন্দোলনের ছাত্র সমন্বয়ক তাদের অনতিবিলম্বে মুক্তি দাবি করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোটা আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ সরকারের দুই একজন প্রভাবশালী মন্ত্রীর নির্দেশে একজন প্রভাবশালী মন্ত্রীর নির্দেশে সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনকারীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সারা দেশে সমস্যা ছড়িয়ে পড়ে। পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল। এটা কে না জানে, পত্রিকায় আসছে, টিভিতে আসছে, নাকি ফেসবুকে সামাজিক মাধ্যমে আসছে, কিন্তু আজ পর্যন্ত সরকার তাদের গ্রেপ্তার করা হয়নি বা চিহ্নিত করা হয়নি। তো একই দেশে আইন শৃঙ্খলা বাহিনী দ্বিমুখী নীতি, দ্বৈত নীতি অবলম্বন করছে। আর আইন শৃঙ্খলা বাহিনী আজকে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলনকারী এবং রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার, মিথ্যা হামলায় গ্রেপ্তার ব্যস্ত হয়ে পড়ছে। এই জন্য দেশের আইন শৃঙ্খলা দিন দিন অবরোধী হচ্ছে। মাদক ব্যবসা কিন্তু ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে। এই জন্য দায়ী কিন্তু এই সরকার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পত্রপত্রের খবর অনুযায়ী কয়েক শত আন্দোলনকারী নিহত হয় এবং গুলিবিদ্ধ হয়ে প্রায় 580 শিশুসহ ব্যক্তির চোখ চিরতরে গুলির আঘাতে নষ্ট হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর এলোপাতি গুলিতে বাসার বারান্দায়, বাসার ছাদে থাকা ছোট বাচ্চারাও কিন্তু নিহত হয়। কি অপরাধ করেছিল 4 বছরের আহাদ, যার চোখ দিয়ে গুলি ঢুকে মাথায় আটকে যায়। 3 বছরের রিয়া বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়। 10 বছরের হোসাইন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়। 11 বছরের স্বামীর জানালা বন্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। 14 বছর তাহমিদ, 16 বছরের ইফাত এবং নাইমা, তারাও গুলিবিদ্ধ হয়। কি অপরাধ করেছিল? নিষ্পাপ শিশুগুনা। সেই শিশুগুনা তো কোন মন্ত্রী হতে পারতো, ছেলে মেয়ে গুনা আবার হতে পারতো, আপনার হতে পারতো। কি অপরাধ করেছিল তারা বলেন? কেন তাদেরকে হত্যা করা হলো? তাদেরকে নির্বিচারে গুলি করা হলো। শুধু তারা নয়, বাংলাদেশে শত শত কিশোরকে গুলি করা হয়েছে, কিশোরকে। কিন্তু কি অপরাধ করেছিল তারা? আমরা স্বাধীন বাংলাদেশ সেই জন্য হয়েছিল। পাকিস্তানি সামরিক বাহিনীকে এখানের বাহিনী কিন্তু তারা আজকে কিন্তু ওই সরকার যে বাহিনীর বাংলাদেশের উপর যে আচরণ করেছিল, যে হত্যা করেছিল, তাতে খারাপ অবস্থায় বাংলাদেশকে রেখেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সারা দেশে হাজার হাজার আন্দোলনকারী আহত, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেকের লাশ গুম করা হয়েছে। কেন গুম হবে? আনন্যাচারাল ডেথ। আমরা আইনজীবীরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সরকার জানা উচিত, না জানলো বাংলাদেশে কোন ব্যক্তি আনন্যাচারাল ডেথ হলে, অস্বাভাবিক মৃত্যু হলে তার পোস্টমর্টম করতে হবে। কেন পোস্টমর্টম করা হয়নি? কারণ মৃতের সংখ্যা কমানোর জন্য। আরে পুলিশের লোক মারা গেছে, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে দেখলাম যে নারায়ণগঞ্জে চাকরি করতো, এবং তাকেও কিন্তু
পোস্টমর্টম কবর দিয়ে দিচ্ছে, তারপর মামলা করার পর এখন তার লাশ উঠিয়েছে। পুলিশ বাহিনী লোকেরা সাবধান, সরকার টিকে থাকার জন্য এখন কাকে গুলি করবে, কাকে মারবে, ভিকটিম করবে, হ্যাঁ ভিকটিম করবে, এরা সরকারে জানে একমাত্র। সবাই সাবধান, দেশবাসীও সাবধান থাকতে হবে আজকে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাবধান থাকতে হবে। আপনারা ভিকটিম হইতে পারেন, কিন্তু কেন এই পুলিশ সদস্যের লাশ গোপন পোস্টমর্টম না করে তারপরে তাকে করা হলো, দাপন করা হলো, রাইট? সেটা আমরা জানতে চাই। কেন সরকার মৃতের সংখ্যা নিয়ে এখনো লুকোচুরি করছে, এবং কতজনের চোখ নষ্ট হয়েছে, কতজন পঙ্গুত্ব বরণ করেছে, তারও সঠিক পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পত্রপত্রিকা এসেছে প্রায় 300 নাকি না, পত্রপত্রিকা এসেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে 140, 267, আর সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে 140। এখন পুরো হিসাব থাকবে না। আরে মানুষ মরে যাচ্ছে, সরকারের কাছে আনন্যাচারাল ডেথ, আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে মারা যাচ্ছে, সরকারের কাছে হিসাব নাই। সরকার আছে, প্রশ্ন করি, সরকার থাকলে তো এটা বলতে পারে না। দায়িত্বহীন বক্তব্য ছাড়া কিছু বলে আমি মনে করি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মরদেহে প্রত্যেকটা মরদেহের তদন্তে যে চাইনিজ রাইফেল ও শটগানের গুলিগুলো পাওয়া গেছে ময়নাতদন্তের সময়, অনেক গুলি থেকে বের করেছে, সেই গুলিগুনের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সারা বাংলাদেশ। ওই গুলিগুনা যেগুলো বাইরে মরদেহ থেকে, যেগুলো যারা আহত তাদের শরীর থেকে বের হয়েছে, যেগুলা সবই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এর চাইনিজ রাইফেল এবং শটগানের গুলি এগুলো পাওয়া গেছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। কমন এসব গুলি প্রমাণ করে সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী নিরীহ ছাত্রী ও আন্দোলনকারীর উপর গুলি করেছে। পুলিশ কর্তৃক দায়েরকৃত কিন্তু প্রায় সকাল এজাহারেই কোটা আন্দোলন করে মারা গেছে আর নিহত হয়েছে, সেটা কোনো উল্লেখ নাই। এমনকি রংপুরের সাইদের মামলা, সেখানের মধ্যে আবু সাইদ কে না দেখেছে, আবু সাইদ দাঁড়িয়ে চলে হাত তুলে বীরের মতন শান্তভাবে তাকে গুলি করেছে, সেই মামলাটাও সেখানে বলেছে না এটা ওই আন্দোলন ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সে মারা গেছে। দেখেন কত মিথ্যাচার করবেন জাতির নিকট, পাকিস্তানিরা করতে মিথ্যারা। স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তান হানাদার বাহিনীও তাদের রেডিও পাকিস্তানে এসে মিথ্যাচার করতে লাভ নেই। বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ হয়েছে, পুলিশ কর্তৃক তার কিন্তু সকলে যাচ্ছে, অথচ কোনো প্রকার প্রমাণ ছাড়া বিনা ওয়ারেন্টে হাজার হাজার ছাত্র রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করে এইসব মামলার আসামি করা হচ্ছে। এমনকি সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মনিরুল হোসেন সাহেবের বাসা পর্যন্ত গতকাল পুলিশ গিয়ে তাকে খোঁজে এবং তাকে পরবর্তী পর্যায়ে তার মর্যাদা ডেথ সার্টিফিকেট দেওয়ার পর মেট্রো রেল, সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজা, মসজিদে কারাগারে কারা হামলা করিয়েছে তাই এখনো চিহ্নিত করা হয়নি। তার কোনো ভিডিও ফুটেজও সরকার প্রকাশ করছে না। কেন কোনো রাজনৈতিক দল নেতা কোনো হামলা করেছে তা প্রকাশ করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী কেন তা প্রতিরোধ করতে পারে নাই? কোনো সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই কেন? সেই প্রশ্নের উত্তরও সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিতে পারছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার এরই মধ্যে কয়েক লক্ষ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে, প্রায় 13,000 ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে ছাত্রদের গ্রেপ্তার করছে। এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেপ্তার করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিচারপতি আব্দুল মতিন ও মানবাধিকার কর্মী সুলতানুল কামালের নেতৃত্বে গঠিত গণ তদন্ত কমিশনের আমরা সমর্থন জানাচ্ছি এবং এই কমিশনকে সহযোগিতা করার জন্য আইনজীবী সহ সকল দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের তত্ত্বাবধানে কোটা আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ড আহতদের ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই আন্দোলনে শত শত মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী, যুবক, শিশুদের আহত করা হয়েছে। সরকার একই কার্যক্রম এখন অব্যাহত রেখেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই সকল গণহত্যা, গুলি করার নির্দেশদাতারা, মন্ত্রীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত সকল ব্যক্তিদের বিচার করার জন্য মানবতা বিরোধী অপরাধ দমন আইন সংশোধন করে পুরাতন হাইকোর্টে মানবতা বিরোধী ও মানবাধিকার লঙ্ঘন অপরাধে অভিযুক্তদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলন নিহতদের
ন্যায় বিচার নিশ্চিতকরণ, আহত ও কারাবন্দী মিথ্যা হামলা জড়িতদেরকে সম্পূর্ণ বিনা খরচে আইনগত সহায়তা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আমাদের আইনজীবীরা প্রস্তুত আছেন এবং সারা দেশের আইনজীবীদেরকে অনুরোধ করব তারা যেন এদেরকে আইনগত সহায়তা দেন। বিনা খরচে আমরা আইনগত সহায়তা দেব, সুপ্রিম কোর্টে দেব, সারা বাংলাদেশ দেব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দ্রুত কার্ফিউ প্রত্যাহার, সশস্ত্র বাহিনী বিজিবি সহ সকল বিশেষ বাহিনী প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছি। গ্রেপ্তারকৃত আইনজীবী, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছে। এবং ঢালাভাবে রিমান্ড বন্ধ করতে হবে। দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ছাত্রদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকার নিকট দাবি জানাচ্ছি। সর্বশেষে আমরা মাননীয় প্রধান বিচারপতির নিকট দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা বক্তব্য রাখছেন, এবার কারোর ছাড় দেওয়া হবে না মামলা মকদ্দমায়। তারপর থেকে যেন প্রত্যেক কোর্ট কাছারিতে সাধারণ মিথ্যা হামলার আসামিরা কিন্তু, যারা আসামি করা হয়েছে তারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না এবং বিনা বেআইনিভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনী তার রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ড বন্ধ করতে হবে মাননীয় প্রধান বিচারপতি, আপনি দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের ব্রাশ কেসের গাইডলাইন অনুযায়ী, আইনসম্মত না হলে সেই রিমান্ড দেওয়ার জন্য সারা দেশের ম্যাজিস্ট্রেটদেরকে এবং এদের নির্দেশ দেওয়ার জন্য আপনি অনুরোধ জানাচ্ছি। আর হাইকোর্টে আমরা এনডিসি এর জন্য গিয়েছিলাম, আমি নিজেও গিয়েছিলাম। আমাদের মাননীয় বিচারপতিরা বলছেন যে এখন তো সিচুয়েশনের কারণে এখন আমরা নেব না আইনজীবী। আমরা বিশ্বাস করতে পারি না। দেশের সর্বোচ্চ আদালতে পরিস্থিতির কারণে কোনো মামলা নেবেন না, বিচার করবেন না। এটা আমি মনে করি এটা বিচার বিভাগের জন্য একটা অত্যন্ত খারাপ নজির হবে। মাননীয় প্রধান বিচারপতি, আপনি দয়া করে আপনি দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা হামলা এখন সারা বাংলাদেশে যারা মামলায় অভিযুক্ত হয়েছে তারা যে অগ্রিম জামিন পায়, ওদের অগ্রিম জামিন শুনে যেন অগ্রিম জামিনের আবেদন শুনে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এবং সারা বাংলাদেশে মিথ্যা হামলা যারা জেলে আছে তারা যেন ন্যায় বিচার পায়, তাও নিশ্চিত করার জন্য আপনি দৃষ্টি আকর্ষণ করছি। এবং সর্বশেষ বলতে চাই, জীবন না সম্পদ বড়, জীবন মানুষকে বাঁচাতে হবে, জীবনকে বাঁচাতে হবে। এবং এই সরকারের পতন পর্যন্ত আইনজীবীরা, ছাত্র, দেশবাসী এই আন্দোলন চালিয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।